Mudassir bhai, thank you. আমরা সুন্দর একটা সেশন শুনলাম আপনার কাছ থেকে, অনেক কিছু শিখলাম, জানলাম, যেগুলো আমাদের স্পেশালি যারা ইয়াংরা জয়েন করেছেন তারা হয়তো সেই এক্সপেরিয়েন্স গুলো শোনার সেই সৌভাগ্যগুলো হয়নি। সো আমরা উই আর ভেরি ব্লেসড যে আপনি আমাদেরকে এই জিনিসগুলো বললেন, জানালেন, আমরা শিখলাম। সো কিছু জিনিস আমি রিপিট করছি, আমাদের দুটো আরো পোলিং কোয়েশ্চেন ছিল, আপনি হয়তো ভুলে গেছেন, তো আমি একটা এখন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে which was the district first liberated from the hands of Pakistan Army? সো এখানে আমাদের দর্শকদেরকে একটু রিকোয়েস্ট করছি, আপনারা প্রশ্নটা পড়ে কাইন্ডলি চুজ করবেন আপনাদের চয়েসটা। এর মধ্যে আমি কিছু কথা বলবো। ফার্স্ট হচ্ছে যে this session also who joined later on, this session is being recorded and it is going to be shared in the social media. If you would like to repeat and see it again, it should be available in 24 hours. Second হচ্ছে যে মুদাসসির ভাই কিছু কথা বলেছেন, অনেক সুন্দর সুন্দর কথা, আমি সব কিছু লিখে রাখতে পারিনি বাট শুনেছি। তার মধ্যে কিছু সুন্দর কথা যিনি উনি বলেছেন, ওয়ান অফ দেম অ্যাজ এ মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রাজনীতি নয়। এই কথাটা আমি মনে করছি যে বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের এটা মনের ভিতরে গেঁথে গেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রাজনীতি নয়, এটা সবার মনের কথা। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে চেঞ্জ নিডস স্যাক্রিফাইস, যে কোনো চেঞ্জের জন্য স্যাক্রিফাইস প্রয়োজন। সবাই ফল খেতে চায় কিন্তু কেউ বীজ লাগাবে না বা গাছ বড় হতে দেবে না। সো এটা একটা সুন্দর উনি কথা বলেছেন, আমাদের সবার এটা মনে রাখতে হবে। আরেকটা কথা উনি আমাদের ইয়াং জেনারেশনদের জন্য বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ at any cost. আবার আমি রিপিট করছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ at any cost. Like their choice was death or freedom. So freedom at any cost. আরেকটা যিনি উনি বলেছেন, ইউনাইটেড, প্রোগ্রেসিভ অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। এই ড্রিমটা আজকাল শুধু মুক্তিযোদ্ধা নয়, আমাদের ছোট ভাই বোনেরা, বাবা মা, যারা নতুন ইয়াং জেনারেশন, সবারই এটা একটা মনের কথা, ইউনাইটেড, প্রোগ্রেসিভ অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। এটা কিন্তু আমার কথা নয়, আমি রিপিট করছি উনি যেসব কথা বলেছেন দর্শকদের জন্য। সো while polling is going on, আমি এই পোলিংটা ক্লোজ করে দিচ্ছি এবং আমি রেজাল্টটা ডিক্লেয়ার করার জন্য মুদাসসির ভাইকে বলবো। সো রংপুর এসেছে 32%, যশোর এসেছে 39%, সিলেট এসেছে 21% এবং টেকনাফ 7%। মুদাসসির ভাইকে বলছি কুইকলি যদি এটা এক্সপ্লেইন করেন এবং আমি তারপরে নেক্সট পোলিং এ যাব। আপনি মিউটে আছেন। যেটা হাইয়েস্ট ভোট পেয়েছে সেটাই কারেক্ট আনসার। দ্য ফার্স্ট লিবারেটেড ডিস্ট্রিক্ট ওয়াজ যশোর। যশোর প্রথম লিবারেটেড হয় সম্পূর্ণ মুক্ত এলাকা হিসাবে। সো বাকিগুলো কাছাকাছি ছিল। তো ধন্যবাদ যারা যশোরের জন্য ভোট দিয়েছেন, কংগ্রেচুলেশন টু দেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট পোলিং কোয়েশ্চেন ফর টুডে, and which is name the place where the first Bangladesh government was formed during the Liberation War of 1971. Is it Theatre Road, Kolkata, India, Rangpur, Kustia or Sylhet? দেখতে পাচ্ছি যে অনেক গেস্ট অলরেডি ভোট করেছেন এবং অনেক বেশি ভোট সো ফার মেহেরপুর, কুষ্টিয়া এসেছে এবং থিয়েটার রোড, ইন্ডিয়াতে। আমরা আর কয়েক সেকেন্ড রাখবো এই পোলটা। ওকে, এই পোলিংটা এখন বন্ধ করে দিচ্ছি এবং রেজাল্টটা ডিক্লেয়ার করার সাথে সাথে মুদাসসির ভাইকে বলবো এর সম্বন্ধে কিছু বলতে। সো থিয়েটার রোড ইন্ডিয়া এসছে 19%, রংপুর এসেছে 3%, মেহেরপুর কুষ্টিয়া এসেছে 78% এবং সোনাগাজী সিলেট এসছে 0%। এই সম্বন্ধে আপনার মন্তব্য প্লিজ। এগুলো একই, মেজরিটি যেটা এসেছে মেহেরপুর কুষ্টিয়া। দ্যাট মিনস আই এম গ্ল্যাড দ্যাট সবাই দে আর অ্যাওয়্যার অফ দিস the fact, the truth. Yes, Meherpur Kustia. It is correct answer. Thank you.
থ্যাংক ইউ যারা গেস্ট যারা আপনারা পার্টিসিপেট করেছেন এই পোলিং কোয়েশ্চেনে। হোপফুলি এটা আমার নিজেরই অনেক কিছু জানা ছিল না, আজকে এই পোলিং এর মাধ্যমে জানতে পেরেছি। I want to thank all the guests again who are with us today, and of course the guest speaker. Next, we are going to the Q&A session. So first, Mudassir bhai, chat session এ কিছু প্রশ্ন এসেছে, সেটা আমি আপনাকে পড়ে শোনাবো এবং আপনি কাইন্ডলি অ্যান্সার করবেন। সো প্রথমে আমি তিনটা প্রশ্ন করব যেটা এসছে। Most of them are English, but you are welcome to speak, answer the question either in English or Bangla. প্রশ্নটা এসছে যে তৌহিদ অস্টিন টেক্সাস থেকে, was there any intelligence report prediction on 25th March attack on Bangladesh? Number one question. Number two, হচ্ছে approximately how many army officers from Bangladesh was in Pakistan? Number three, হচ্ছে was there any systemic racism in Pakistan army for Bangladeshi officers? আপনি যে কোনো অর্ডারে অ্যান্সার করতে পারেন, যদি প্রশ্ন কোনো কিছু রিপিট করতে হয় আমাকে কাইন্ডলি বলবেন and I will. Thank you. Please go ahead. Okay, I'll answer brief because I'm sure we have a lot of questions. Yes. প্রথম কোশ্চেন ছিল যে ইন্টেলিজেন্স অ্যাবাউট পাকিস্তানি ক্র্যাকডাউন। ইয়েস দেয়ার ওয়াজ, এবং সবার কাছে এটা পৌঁছে না গিয়েও থাকলে কিছু কিছু রাজনীতিতে এটা দৃষ্টিগোচর করা হয়েছিল, এবং বাঙালি অফিসার যারা ইন্টেন্সিভ কিছু কাজ করেন তারা কিছু দৃষ্টিগোচর করা হয়েছিল। এবং এটা যে কারণ একটা কথা পরিষ্কার যে পাকিস্তান আর্মি থেকে যখন রিএনফোর্সমেন্ট আসছিল বাংলাদেশে, তোমার সোলজার আসছিল, অফিসার আসছিল, ট্যাঙ্ক আসছিল, গোলাবারুদ ছিল, এটা তো বিনা কারণে আসে নাই। সুতরাং ওইটাই একটা প্রথম একটা হচ্ছে চিহ্ন, একটা সিগন্যাল that something is going to happen. এবং এটা ছাড়া বাঙালি অফিসার যারা কাজ করতো, যারা পরবর্তীতে ডিজার্ট করেছে লিবারেশন ফোর্সের পক্ষে, তারাও অনেক কিছু খবর পেয়েছিল। সুতরাং তারা যে এই ধরনের একটা হত্যাযজ্ঞ চালাবে, হয়তো এরকম নৃশংস রূপ হয়তো পুরোপুরি হয়তো তারা করতে পারেনি, কিন্তু that they are going to go for a crackdown, that was evident and it was in the knowledge of the people. And I'm told যে এই ইন্টেলিজেন্স এই খবরটা রাজনীতিবিদদের মধ্যে অনেক কাছে পৌঁছে গেছে, এটা আমার ধারণা। এটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে অফিসারদের সংখ্যা। I'm sorry, I do not have the correct statistics on the number of the officers. তবে আমার মনে হয় পুরো পাকিস্তান আর্মিতে it should be exceeding 1,000 or so, তত হবে। কারণ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল অনেক অফিসার, একটা রেজিমেন্টে তোমার নর্মালি একটা বাঙালি অফিসার বেশি ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, অন্যান্য পাকিস্তানের প্রবেশ থেকে তো ছিল, বাট বাঙালি অফিসার বেশি থাকতো। তো একটা রেজিমেন্টে তোমার হয়তো তো 40-50 জন অফিসার থাকে, তাও যদি ধরি আমাদের বেঙ্গল রেজিমেন্ট প্রায় 60টা রেজিমেন্ট ছিল, তার মধ্যে আছে তারপরে অন্যান্য রেজিমেন্টের বাঙালি অফিসার স্টাফ ছিল। I would say it should be in excess of 1,000 or so. There is the second answer. Third হচ্ছে তুমি বললে আর কি প্রশ্ন ছিল? Was there any systemic racism in Pakistan army for Bangladeshi officers? No, I won't say that. There wasn't any systemic racism, as say in the case of other countries, as blatant as in Israel or for that matter in some European countries যেটা হয় তা না, তা ছিল। তবে এটা কিছু একদম দিবালোকে পরিষ্কার ছিল যে তারা আমাদেরকে ভালো চোখে দেখতো। কারণ হচ্ছে যেমন বাঙালিদের অ্যাডমিনিস্ট্রেশনে, ব্যুরোক্রেসিতে আমাদের যে যোগদানের ব্যবস্থা, এখানে অনেক ক্ষেত্রে অন্যায় আচরণ করা হয়েছে, সেনাবাহিনীতে, ব্যবসা বাণিজ্যতে, এটা একটা ছিল। তারপর হচ্ছে উন্নয়ন, যেটা সবচেয়ে বেশি ব্লেটেন্ট, যেটা আমাদের অর্জন থেকে, আমাদের পাট দিয়ে, আমাদের টাকা হচ্ছে, আমাদের যে মৎস্য সম্পদ থেকে, আমাদের চামড়া থেকে পাকিস্তান বলা হয় বা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের টাকা দিয়ে ইসলামাবাদ তৈরি করা হয়েছে, এটা অনেকখানি সত্য। শুধু ওই দিকটা দেখে গেলে পার্ট অফ দ্য রেসিজম, what it was not you see officially or you see as blatant in other countries, but systematic না হলে রেশন ছিল, এবং আমাদের প্রতি যে ডিসপ্রপোর্শনেট আচরণ করা হয়েছে সেটা এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার। তা না হলে এই 6 দফা আন্দোলন সূত্রপাত হলো না, আর আমরা সেই আন্দোলনের পরবর্তী স্বাধীনতার জন্য এগিয়ে যেতাম। ধন্যবাদ মুদাসসির ভাই। নেক্সট কোয়েশ্চেন এসছে I think also তৌহিদ আর মাসুদের কাছ থেকে, অস্টিন থেকে, সেটা হচ্ছে you could choose not to join the war. Why did you not
choose the safe option. I think এটা এসেছে মাসুদ অস্টিন থেকে। আমি কি রিপিট করবো প্রশ্নটা আবার? না, I got it. এটার আনসারটা আমি আমার বক্তব্যে দিয়ে দিয়েছি আর কি। ওকে। আমরা তো যেটা আমি বলছি আমরা সবাই চেয়েছিলাম যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো আমি হয়তো একটা সুযোগ পেয়েছিলাম, হয়তো আল্লাহর রহমত ছিল আমার উপরে, and he decided to choose for the later, কারণ হইতেছে আমার পুরো জাতি নিশ্চিন্ন হতে চলছে, পুরো বাংলা নিশ্চিন্ন। if I am getting a chance, why shouldn't I opt for it? মানে আমি তো কলঙ্কিত হয়ে থাকতে চাই না। আমাদের সাথে অনেকেই চেষ্টা করেছে, অনেকে তো সুযোগটা পায়নি। আমি সুযোগ পেয়েছি, আল্লাহর রহমত ছিল, আমি চলে এসেছি। সুতরাং there was no other option, this is the only option. So for every human being, conscious human being, যার বিবেক বলে কোনো জিনিস কাজ করে তার মধ্যে, সে তো একই পথ অবলম্বন করতে আমি বিশ্বাস করি। তো যারা করে নাই তাদেরকে তাদের দোষারোপ করি না, কারণ হয়তো অন্য কোনো তাদের হয়তো তো আন্ডারলাইন কোনো কারণ ছিল যে তারা করতে পারে নাই, কিন্তু বেশিরভাগই চেষ্টা করেছে আসার জন্য, তারা সে সুযোগ পায় নাই। And I said, I keep on telling I was fortunate, I am lucky that I was blessed that I got an opportunity. So that was the only option left to me. Thank you. Thank you. Next question is from Mr. Kamrul Hassan. Were you forced to attack before the artillery shelling was done? Was there any miscommunication? That's a critical question. No, we are not forced. কথা হচ্ছে when you plan an operation, you have some timetable. So timetable এর মধ্যে যেতে হয়, because we took it for granted that artillery support is coming. সেই সময়ের মধ্যে আমাদের লঞ্চটা অ্যাটাক করতে, it cannot be delayed. Particularly we call it something known as FUP বলে, যেখান থেকে একটা লঞ্চ হয়। আমাদের এর আগে সমস্ত পরিকল্পনা মিনিট বাই মিনিট আমাদের ওয়ার্কআউট করা হয়। সুতরাং you cannot go back from that because everything gets jeopardized. So এর মধ্যে অনেক সময় ফেলিয়ার হয় এই জন্য, when you cannot conceive of the consequences কি হতে পারে। And we could not conceive the artillery fire from the Indian army was not coming in time. So that's it. It was not that you see, we had any other choice. There's no other choice. We had to go for it. So unfortunately, it was a debacle. Thank you. Dhanyabad. Next question is Mr. Ghulam Kabir. Is that why? By the way, I would like to let you know that if you're not comfortable answering some of the question, it's okay. So maybe you can skip for later sessions or some other time. So next question is Mr. Ghulam Kabir saying why you had to go for early retirement. Would you like to answer that or skip it? No, I can answer that. There's nothing personal কিছু না, তবে কিছু পার্সোনাল চলে আসে। ব্যাপারটা হচ্ছে অনেকে বলে এই কথাটা যে আমরা মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করেছি, we lack in certain qualities. Lacking মানে হইতেছে আমরা কিছুটা ওই যে বাংলা, ওই যে তুমি বলছো না কিছু শব্দ আছে বাংলা ব্যবহার করতে ইংরেজিতে প্রতিশব্দ পাওয়া যায় না, সেটা হচ্ছে I was stiff neck, ঘাট ধরে যেটাকে বলে আর কি। তো আমি যেটা ডিসিশন নেই, আমি নিজের বিবেকে যেটা মনে করি সঠিক সেটা আমি করে আসছি। ইট ইজ ফ্রম মাই চাইল্ডহুড। আমি ক্যাডেট কলেজেও তাই করেছি, থাকাকালে অনেক বকুনি খেয়েছি, কল্যাণ আহ্বানতে বকুনি খেয়েছি, অনেক কাছে বকুনি খেয়েছি, এবং পরবর্তীতে সেনাবাহিনীতে তো বকুনি খেয়েছি অনেক জায়গা থেকে। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে আমি অনেক কথা বলেছিলাম। একটা ছোট্ট ঘটনা, সরি প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট ট্রাইং টু বিট মাই ওন ড্রাফটস। আমি বলতাম খেয়ালও ছিল না, আমাদের টিচার ছিল, তোমরা হয়তো অনেকে পাও নাই, মিস্টার করিম, যিনি আমাদেরকে আরবি ইসলামী শেখাতেন, বাট হি ওয়াজ ইকুয়ালি গুড প্রফেশন ইন ইংলিশ, উনি ইংরেজিতেও পড়াশোনা করেছেন। তো করিম স্যার আমাকে একদিন মনে করে দিলেন আমার বাসায়, উনি রেগুলার আমার বাসায় আসতেন আমি যখন গুলশানে ছিলাম, বলে মুদাসসির ডু ইউ রিমেম্বার ওয়ান ইনসিডেন্ট, যেখানে তোমার পাকিস্তান আর্মির লোকজন এসেছিল তোমাদেরকে, খুব সময় ক্লাস 8-এ, আই ডোন্ট নো ক্লাস 8-এ মেবি হবে, আমাদের উদ্বুদ্ধ করার জন্য আর্মিতে জয়েন করার জন্য। সেখানে তদানীন্তন ইস্ট পাকিস্তানের ডিউসি ছিলেন, আরো একজন, তার মধ্যে একজন ছিলেন তোমার তদন্ত মেজর কাইয়ুম চৌধুরী, and he turned out to be a brilliant officer in Pakistan Army. কবি চৌধুরী, মুনি চৌধুরী ভাই কাইয়ুম চৌধুরী, they are all brilliant in their family. উনি ছিলেন, he was, by the way, he was the first Bengali sword of honor in Pakistan Military Academy, and he made the record which has not been broken by anybody. তো কবি চৌধুরী উনি ছিলেন, কাইয়ুম চৌধুরী ছিলেন,
তখন কথা প্রসঙ্গে আমি দাঁড়িয়ে যাই, আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি, was it the GOC or the, I think the chief of Pakistan Army, I don't remember exactly, either the GOC or chief of এসছে না। তো আমি সেই ক্লাস 8 এ পড়া ছাত্র তখন দাঁড়িয়ে গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছিলাম ওই সিনিয়র জেনারেলকে যে স্যার কোন সময়কে মনে করে দিয়েছে যে why are Bengalis not inducted in as many numbers as West Pakistan inducted, give me the answer. তো উনি অবশ্য আমার ঠিক অ্যান্সারটা মনে নেই, কোন সময়কে বলে উনি উত্তর দিয়েছিলেন no no you have equal opportunity, everyone can join the merit list, but I ask this question. তো এই প্রশ্নটা পড়াতে তো ওই সময় করা উচিত হয় নাই, I could have been snapped. তো আমি এই ধরনের যেখানে এটা আমাদের শিক্ষা, আমার বাবা মার শিক্ষা, আমাদের কলেজের শিক্ষা, and I owe this to a great extent to Colonel Rahman, our great teacher. আজীবন তাকে মনে রাখবো, ওনার কাছ থেকে শিক্ষা, আমাদের অন্য শিক্ষকদের কাছ থেকে শিক্ষা, everything we have earned, if you think is positive, is because of my parents and the teachers of General Cadet College. It is none of my credit. তো ওই কারণে আমি ইনফ্যাক্ট যখন আর্মিতে ছিলাম তখন সেনাবাহিনীতে থাকাকালে আমি কিছুদিন ইন্টেলিজেন্সে বেশ কিছুদিন কাজ করেছি। তো তখন আমাদের যে ইন্টেলিজেন্স সেট আপে ছিলাম সেখান থেকে আমার দায়িত্ব ছিল সেনাবাহিনীর মধ্যে যারা সিনিয়র অফিসার আছে তাদের কার্যের উপরে আপনি পর্যবেক্ষণ করেন, রিপোর্ট দেওয়া। তো সেই কাজটা আমি করতাম এবং সেইটা করতে গিয়ে রিপোর্ট দিতে হতো। তার মধ্যে বলা উচিত না, তবু অনেক ছিল তার মধ্যে জেনারেল এরশাদ, তখন চিফ অফ স্টাফ, আল্লাহ তাকে ব্যস্ত, তার বলা উচিত না তিনি মারা গেছেন, যেহেতু প্রশ্ন করেছে সেটার উত্তর দিচ্ছি। ওনার কাছে অনেকেই জানে, সেটা আমি লিপিবদ্ধ করতাম, আমি রিপোর্ট করতাম, and it came to his knowledge. উনি থাকাকালেই, চিফ থাকাকালেই he wanted to take me off, তো পারেন নাই, তখন জেনারেল জিয়া হাতে জীবিত ছিলেন। তারপরে লাস্ট যেটা which was what you call the final nail on the coffin, সেটা হচ্ছে একটা কোর্ট মার্শাল হয়েছিল। সেই কোর্ট মার্শালে কর্নেল নুরনব্বী বলে, যার সাথে আমি রুমিতে একসাথে যুদ্ধ করেছি, রুমারিতে, কর্নেল বীর বিক্রম মারা গেছেন, তার একটা মিটিং কেসে উনি ইনভলভ ছিলেন, আরো অনেকে ছিলেন। জেনারেল জিয়া তখন প্রেসিডেন্ট, ওনার বিরুদ্ধে অনেক উৎখাত করার জন্য। তো আমাদের সেনাবাহিনীতে একটা নিয়ম আছে যে যারা অ্যাকিউজড হয় কোর্ট মার্শালে, তারা দে ক্যান গিভ দ্য নেমস of officers in the army as their defense lawyer. We call it defending officer. তো আমার নামটা উনি দিয়েছেন ডিফেন্ডিং অফিসার হিসেবে। তো আমি সেখানে ডিফেন্ডিং অফিসার পেয়ে অনেকে বারণ করেছিল, তোমাকে প্রেসিডেন্ট জিয়া ভক্ত, এত তোমাকে পছন্দ হবে, তুমি তার সাথে তুমি তার বিরুদ্ধে কেন কথা বল। আমি তার বিরুদ্ধে কথা বলছি না, একজন অফিসার আমার নাম দিয়েছে, ইট ইজ মাই মোরাল অব্লিগেশন টু স্ট্যান্ড আপ এন্ড ডিফেন্ড হিম, এন্ড আই ডিড দ্যাট। তো সেখানে কিছু রেকর্ড সৃষ্টি হয়েছিল সেই কোর্ট মার্শাল। ফর দ্য ফার্স্ট টাইম proceedings of the court martial were published in the press. We forced the court to do that. তো আরো অনেক কথা হয়েছিল, সেখানে এই জেনারেল এরশাদের নামটা চলে আসে। আমি সেখানে উল্লেখ করি যে কর্নেল নুরনব্বী যে আমার ক্লায়েন্ট, যে accused today, a বীর বিক্রম, who is he put his life on the line for liberating the country and got a বীর বিক্রম, how can you call him দেশদ্রোহী? How can you challenge sedition? যেখানে আজকে এই জেনারেল এরশাদ, যিনি আপনার অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ছিলেন, অবস্থান করেছে পাকিস্তান আর্মির পক্ষে, he could be turned as a someone who can be charged with sedition, দেশদ্রোহী, not কর্নেল মাহবুব, কর্নেল নবী। এরকম অনেক কিছু কথা বলে ফেলেছিলাম, আমি আবেগের বশে বলে ফেলেছিলাম কি। তো এরকম অনেক কারণ ছিল, এইটা হয়তো সব ফাইনাল কারণ ছিল। সেই জন্য জেনারেল জি অ্যাসোসিয়েশনের পরে আমার বিয়ের প্রায় 1 মাস পরে, আমার বিয়ে হয়েছে 5th April 1981, আর ওই জেনারেল জি অ্যাসোসিয়েশন হলো মে মাসে। তার কিছুদিন পরে I was served with the love letter that your service is no longer required. তো এর আগে চেষ্টা করেছে মানে, এবং এখানে ইনসিডেন্ট একটা সত্য ঘটনা বলি, বেশি কথা বলা হয়ে যায়। এর আগে আমার বিয়েতে উনি দাওয়াত খেতে এসেছিলেন উইদাউট বিং ইনভাইটেড, আমি তাকে ইনভাইট করি নাই, তিনি জোর করে দাওয়াত নিয়েছিলেন at the chief of army, and he was in full praise of me in the whole ceremony আমার দার্শনিকদের কাছে। এবং তার 1 মাস পরেই আমাকে উনি চিঠিতে ধরিয়ে দেন, গো হোম। সো দ্যাট ওয়াজ দ্য লং স্টোরি, আই এম সরি, আমি হয়তো অনেক কিছু বলে ফেলেছি। তো এই ঘটনাই হচ্ছে মেইন কারণ ছিল টু থ্রো মি আউট। দেয়ার ওয়াজ নো রিজন, বিকজ আমার রিটায়ারমেন্ট, আমি একটা চিঠি লিখেছিলাম তাকে, টু লেট মি নো what is the reason is for throwing me out. I to my knowledge I don't have any black spot, মানে আমি মোটামুটি ভালো করে সব কোর্সের মধ্যে, দেশে বিদেশের মধ্যে ব্লা 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 এটা বলে দিয়েছি, শো মি দ্য রিজন। and he conveyed, আমাকে ফেস করে নাই, উনি ওনার স্টাফের মধ্যে জানিয়েছেন I have been unduly victimized and he has no knowledge of it.
the president did, which is nonsense. President doesn't do it, he doesn't know. তো যাই হোক, এই হচ্ছে সংক্ষেপে আমার কারণ। সরি ফর দ্যাট। থ্যাংক ইউ মুদাসসির ভাই। নেক্সট মিস্টার আসলাম বেগ কমেন্ট করেছেন, কমেন্টটা করছি সেটা হচ্ছে, ভেরি প্রাউড অফ ইউ মুদাসসির ভাই, our very own hero. We express our gratitude to all those heroes who fought to bring our independence. Many thanks. May Allah bless us all. Thank you so much. Thank you so much. I'm gratified. কিছু পলিটিক্যাল ব্যাপারে কোয়েশ্চেন এসছে, ডেমোক্রেসি এন্ড পলিটিক্স। আমি এই প্রশ্নগুলো কিছু অস্টিন থেকে এবং বাইরে থেকেও এসছে, এই প্রশ্নটা এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি কারণ আমাদের আরো প্রশ্ন আছে, আমরা পলিটিক্স লেভেলে যেতে চাচ্ছি না এই ব্যাপারে। বাট আই থিঙ্ক মুদাসসির ভাই কিছু কিছু ব্যাপারে বলেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রাজনীতি নয়, এর উপরে কোনো কথা থাকতে পারে না। সো এখানে অনেক কিছু আমাদের সলভ হয়ে গেছে, যে keep our independence out of politics and it's for everybody. যিনি বলেছেন যারা যুদ্ধ করেছে সশস্ত্র অথবা যারা খাওয়া দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে, সবাই মুক্তিযোদ্ধা। এটা বাংলাদেশের একটা গর্বের বিষয় এবং এটা নিয়ে দেশে এবং বিদেশে কোনো রাজনীতি নয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো দেশ বা জাতি বা কোনো ইনস্টিটিউশনের জন্য একার জন্য নয়। এই গর্ব আমাদের সবার গর্ব। Next question is Salam Mudassir Bhai, salute to you and other valiant freedom fighters. We wouldn't be where we are now without your courage and sacrifice. Enjoyed your rational and thoughtful presentation. আমি সবগুলো হয়তো পড়ার সময় পাবো না, আরো কয়েকটা বলছি। অনেকেই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন এই প্রেজেন্টেশনের জন্য এবং keeping it sincere and honest. My gratitude to everybody. And আরেকটা সুন্দর একটা প্রশ্ন এসছে যেটা খুব টাচিং, আমি এই প্রশ্নটা খুঁজছি। ওকে, মুস্তাকির সরকার উনি বলছেন, we are really fortunate to know the first-hand knowledge of our liberation war from someone like you who directly fought for our motherland. We salute you for that. I just want to know the following, and this is a very touchy subject, and I'm already shivering because even though we did not fight, but I can feel it already, which is when you heard first time that we were liberated and independent Bangladesh, what was your thoughts in your mind? Yes, very touchy. To tell you very frankly, 16 December will be the date to get our country free of the occupation army. It was not my expectation. And I believe যারা আমরা সম্মুখ সমরেছে তাদেরও এক্সপেকটেশন ছিল না, কারণ আমরা যেটা আমরা অ্যাসেসমেন্ট ছিল যুদ্ধ অনেকদিন চলবে এবং এত সহজে দেশ মুক্ত হবে না। তো it was a moment which cannot be expressed in words. কোনো ভাষায় কোনো শব্দই উচ্চারণ করতে পারে না। আমাদের মনে হলো ওই মুহূর্তে মনে হলো আমাদের যা কিছু ত্যাগ, শুধু আমার না সবারই ত্যাগ, যেখানে যতটুকু ত্যাগ স্বীকার করেছে এটা সার্থক হলো আর কি। এবং সেই মুহূর্তে ভাবলাম দেশ স্বাধীনতা হয়েছে এবং আমাদের যা কিছু প্রত্যাশা ছিল সেগুলো পূরণ হবে। অল আর এক্সপেকটেশন যেগুলো ছিল এখন আমাদের পূরণ হবে। আমরা যেগুলি নিয়ে আন্দোলন করেছিলাম, যে কারণে আমরা আন্দোলন করেছিলাম, সেই কারণগুলো আমাদের এখন থাকবে না, কারণ আমরা নিজেদেরকে দ্বারা নিজেরই শাসিত হব। কারণ আমাদের কারো কাছে এখন চাইতে হবে না, নিজেদেরকে পাওয়া নিজেরই পূরণ করব, সেইটি আমাদের ফিলিং ছিল ইনস্ট্যান্টেনিয়াসলি। আর ওই যেটা বললাম, সিলেট শহরে দিয়ে মার্চ করে যাবার সময় যে অভূতপূর্ব যেটা হইতেছে, অভিনন্দন পেয়েছে মানুষের কাছ থেকে। যারা আমার সাথে এখানে আছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা এই দর্শকদের আমি এখানে মাসুদকে দেখতে পাই। মাসুদ, খুব খুশি হলাম তোমাকে দেখে আর কি। তো এরা জানে যে কিরকম অনুভূতিটা ছিল আর কি তখন, যে মানুষের মধ্যে যে ভেদাভেদ থাকতে পারে আমাদের বাঙালিদের মধ্যে,
আমরা যে এবারে আলাদা চিন্তা করতে পারি, যেগুলো পরবর্তীতে দেখে আমার খুব পীড়া দেয়। যে কথাগুলো আমি বললাম যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা এবং কেমন করে কোন দলে লেজুর কুত্তি কেমন করে গেল, এটা অভাবনীয়। এটা কল্পনা ছিল না। তখন পুরো দেশ তো এক হয়ে গেল, এখন আমরা একত্রে সামনের দিকে গিয়ে যাব। and that we are alive at the end of the war, সেটাও বিশ্বাস হচ্ছিল না। তো সব মিলে একটা মিক্সড ফিলিং ছিল। It is something which cannot be expressed. To the question আমি বলতেছি, I don't think I have been able to do justice in my expression. I have no words, no language which can adequately express this feeling. Thank you anyway for the question asked. I hope it could satisfy to some extent your question. Thank you, Mudassir bhai. Mr. Main Hassan and some other people also have joined and expressed their thoughts that my father was a freedom fighter. My uncle was a freedom fighter, things like that. It came into the comment box, and they're also very proud. We are also very proud for all your parents or brother or uncles or sons' contribution. With that, next part, what we do is you are welcome to unmute yourself, and you can talk to our guest speaker for today one-on-one. I would just request that you just show your hand, or there is a button, it says raise hand. Then maybe I can acknowledge and you can go ahead and ask the question. So before that, kindly show your hand, because so that we don't want everybody to talk at the same time. So kindly, anybody has one-on-one question, just raise your hand. As soon as I can see you, I will unmute. You can unmute yourself and talk to him on one-on-one. Jaidva, just a second, please. So before that, I'm going to give you a few seconds, and I want you to listen this for a second. This is Batashe Lasher Gandho. We have heard about this many times. So give me just 30 more seconds, okay, or 1 more minute. I want you to listen this because this touches our heart and reminds of 25th March of 1971. And after that, Jahid bhai, you can be the first one to ask him the question. Please bear patience. Thank you. এদেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের মাটির ললাট ছুঁয়ে। একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঘাত। আজ তারা আলোকির খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে তোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, জালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার। এ চোখে ঘুম আসে না, ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। বাতাসে লাশের গন্ধ, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, কুণ্ডহীন বালিকার পুকুরে খোয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই শোনার জন্য। এবার প্রথমে আমি দেখতে পাচ্ছি মিস্টার জাহিদ হাসান, মিস্টার মোয়াজ্জেম হোসেন। সো জাহিদ ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্রথম প্রশ্ন করার জন্য। Assalamu alaikum, everybody. Mudassir bhai, actually it's not a question. I can relate to the situation he went through. I just want to share a little incidents. Amar boro bhai, sorry, তোমার পরিচয়টা আগে, তুমি কোন ইনটেকে? আমি 11th intake, Jahid Hassan, 11th intake, Khyber House. That's good. So, I was the housemate of Khyber House for some time.
তো তুমি আমি এখন কোথায় আছো? কি করছো? আমি এখন অগাস্টা জর্জিয়াতে থাকি। আমি plastic surgeon with a burn reconstruction fellowship. So basically, I work as a burn surgeon. Okay. I have not burned myself as yet. If I do, maybe I can go to you. It will be my honor. Thank you, dear. তো যেটা বলছি সেটা হলো যে আমি তখন ক্লাস 5 এ পড়ি 1971। আমার বড় ভাই he was in a 10th grade student। তো হঠাৎ করে একদিন দেখলাম বড় ভাই আমি গ্রামের ছেলে, গ্রামে বাড়ি। তো আমার আব্বা স্কুলের হেডমাস্টার। তো ভাইয়া খুব ঝড়ের বেগে ঘরের ভিতরে ঢুকে বললো, আব্বা 100 টাকা দেন। দেখলাম যে একটা ওই ঝোলা ব্যাগের মধ্যে কিছু কাপড় তার। তা আব্বা বললো কি করবা? তা বললো যে আমি ইন্ডিয়া যাব, মুক্তি বাহিনীতে জয়েন করব। তখন আব্বা বললো যে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। তো আব্বা 200 টাকা দিয়ে বললো যে 100 টাকা তো হবে না, 200 টাকা নিয়ে যাও। তখন মা চিৎকার শুরু করলেন যে হোয়াট আর ইউ ডুইং, এর তো মাত্র ক্লাস 10 এ পড়ে। তো তখন আব্বা বললো যে আচ্ছা শোনো, তুমি কি রাইফেল উঁচু করতে পারো? তো ভাইয়া বললো যে হ্যাঁ, ভাইয়া খুব শক্ত সামর্থ্য ছিল, 10 এ পড়লেও। অবশ্যই পারি। আচ্ছা ঠিক আছে যাও। তারপর মা আবার যখন বললেন তখন আব্বা বললো শোনো, যে ছেলে তার দেশের জন্য যুদ্ধ করতে চায়, মাতৃভূমির জন্য যুদ্ধ করতে চায়, আমি তাকে ঠেকানোর কে? তো ওই ভাইয়া যে চলে গেলেন, তারপরে যুদ্ধের পরে আসলেন। কিন্তু এই কিছুদিন আগে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তো মুক্তি বাহিনীর কোনো সার্টিফিকেটও পেলেন না, আর আপনি কোনোদিন ট্রাইও করলেন না। তো ভাইয়া বললেন যে আমি তো যুদ্ধে গিয়েছিলাম দেশকে স্বাধীন করার জন্য, আমি তো মুক্তি বাহিনীর সার্টিফিকেট নেওয়ার জন্য যাইনি। তো ওরা আমাকে সার্টিফিকেট দেয়নি, তো কি হয়েছে? তুই তো জানিস যে আমি যুদ্ধে গেছিলাম। আমি বললাম হ্যাঁ, আমার তো মনে পড়ে যে ফার্স্ট ডে যে আপনি যে ইউ লেফট। তো এই জন্য আমার মনে হয় যে ইয়োর কন্ট্রিবিউশন এন্ড ইয়োর স্যাক্রিফাইস ওয়াজ ওয়ে মোর দ্যান মাই ভাইয়া। বাট আপনি যে পাকিস্তান থেকে ফেরত আসছেন আর এখান থেকে দৌড়াতে দৌড়াতে গেল, তো I just see that my older brothers, they have sacrificed so much. I mean আমরা তো তেমন কিছুই করতে পারছি না। তো I really want to thank you what you did for that, and of course your advice that we have to fight against all kinds of atrocities, যেভাবে পারি না কেন। So I'm really impressed and inspired by your talk today. Thank you. Can I say a few words, Sohail? প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার ভাই এখন কোথায় আছে? বাবা কি জীবিত আছেন? না না, বাবা মা মারা গেছেন অনেক আগে। ভাইয়া এখন he is 64 and he is in Dhaka, কিন্তু তার এখন পার্কিনসন ডিজিজ, মানে he has multiple problem, but he is still alive. And কিছুদিন আগে বললাম যে জিজ্ঞেস করলো, তখন বললো যে I don't need the certificate. I'm glad that I went to fight for the country. And actually by the time he came back after training in mid-November, and Bangladesh was liberated in mid-December. So he did not do a lot of fighting, but he joined the I think with the Indian forces. He fought in Joshore Jela area. I am gratified. I am deeply gratified to hear your brother. তারপর একটা কথা বলি যে believe you, I'm telling you from the core of my heart, his contribution is far beyond my contribution. He is a much bigger, greater Mukti Jodha than I am. Why? Because I received the training, and আমরা যখন ক্লাস পেয়েছিলাম তখন আমাদের বয়স ইন্টারমিডিয়েট পাশে 18-19 বছর হয়ে গেছে, এবং সে ওখানে ক্লাস 10 এর পর একটা ছেলে, তার যে স্পৃহাটা, মুক্তিযুদ্ধের তার যে ইচ্ছাটা, দেশপ্রেমের ভালোবাসাটা যে সে প্রকাশ করেছে, এবং তোমার বাবা বিনা দেশে অনুভূতি, these 2% deserve accolades, tons of accolades for they have done. And please grace me with his number and location. If I get a chance, I would like to meet him. And thank you so much. I salute him. এরকম প্রচুর ছিল যারা, তোমার ভাই তো ক্লাস 10, আমি জানি of children, তারা হইতেছে তোমার ক্লাস 4-5 ছেড়ে পড়া ছেলেরা আমাদেরকে সাহায্য করেছে, খাবার নিয়ে এসেছে, গোলাবুর এক জায়গা থেকে এই জায়গায় বহন করে নিয়ে গেছে, এরকম কাহিনী অনেক গেছে। That's all the more reason why I say the whole country, 99.9% population of this country was involved in the war. That is the reason. You must accept that. সেটা আমি বলে বেড়াচ্ছি সব জায়গায়। Unless you accept that this country cannot go ahead. You see, undivided, it cannot go ahead. That is the reason. Thank you so much for giving this example of your brother. Thank you so much. Thank you. আমাদের নেক্সটে আছেন দুটো হাত দেখতে পাচ্ছি। প্রথমে আমি
এসএম ডক্টর মোয়াজ্জেম হোসেন, উনি জয়েন করেছেন জর্ডান থেকে। মোয়াজ্জেম ভাই প্লিজ গো হেড, এবং এরপরে আছেন হচ্ছে আক্তার ভাই ফ্রম নিউ ইয়র্ক। মোয়াজ্জেম ভাই প্লিজ গো হেড। Thank you very much, Mudassir bhai. Thank you, Sohail, for giving the chance. Mudassir bhai, I hope you know me. আমি 14 দিন থেকে মুয়াজ্জেম, আমি এখন ইউনিসেফে চাকরি করি। আমি এর আগে আপনার অনেকগুলা রিলিজিয়াস, আপনার ব্যাচের একটা দোয়ার মাহফিল ছিল, এবং বাংলাদেশে থাকতেও আমি ক্যাডেট কলেজ এক্সকার মিলাদ মাহফিল আই হ্যাভ সিন ইউ মেনি টাইমস। আমি আসলে সরাসরি কোনো মুক্তিযুদ্ধকে এই প্রশ্নটা করার সুযোগ পাইনি, যে আপনাদের এই যুদ্ধ বিগ্রহের সময় অল দিস ওয়ার এন্ড হিরোইজম, এগুলোর অনেক কাহিনী আমরা শুনি, সিনেমায় দেখি বা গল্প বইতে পড়ি। আমি একটু জানতে চাচ্ছিলাম ওই সময় আপনাদের ব্যক্তিগত রিলিজিয়াস লাইফ ওয়াজ হাউ, এবং আমি এই কারণে জিজ্ঞেস করছি যে there was a connotation at that time যে পাকিস্তান ইস ইসলামিক রিপাবলিক পাকিস্তান, ওরা মুসলমান আর আমরা ইন্ডিয়ার সাহায্য নিয়ে যুদ্ধ করছি, সো উই আর অলমোস্ট হাফ মুসলিম। কিন্তু যখন যুদ্ধে জেতার পরে আই ইউজ টু টেল দি পাকিস্তানি কাউন্টারপার্টদের যে আল্লাহর মদদ যদি তোদের সাথে থাকতো তাহলে তো তোরা জিতছি, আমরা যেমন জিতছি তার মানে আল্লাহর মদদ আমাদের সাথে ছিল। সো আই ওয়ান্টেড টু হিয়ার অ্যাবাউট ইউর পার্সোনাল সাম অফ দি অ্যানেকডোটস, যে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ইজ ভেরি ডিফিকাল্ট মানে যুদ্ধের সময়, তারপরে বিভিন্ন ইসলামিক প্র্যাকটিস, এগুলো আপনি যুদ্ধের সময় কিভাবে করতেন, এই কাহিনী বা এই কথাগুলো আমি জীবনে কারো কাছ থেকে কখনো শুনিনি। তো এই জন্য আপনি যদি একটা এক্সাম্পল বলতেন, that would probably encourage and inspire us. Thank you so much for your question. Muazzem, I know you very well. I know about your depth of knowledge in religion affair. আমি খুব ভালো, বাট আমি তো সবচেয়ে বেশি স্মরণ করেছি তোমার ওই যে ক্রিকেট কমেন্টারি ক্যাডেট কলেজে এবং পরবর্তী বাইরে। You remember that? That's the odd part of it. We only Shofik আমার এখানে বসে আছে, my classmate. I'm sure he has also enjoyed that. Now the question is good. I would like to answer in my own way. সেটা হচ্ছে, তুমি তো খুব ভালো করে জানো, আমার চেয়ে ভালো জানো হয়তো, সেটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে আল্লাহ তাআলা অনেক লিবারাল, আমাদের যেগুলো হতেছে ফরজ ওয়াজিব এগুলো আদায় করার ব্যাপারে। এন্ড সৌভাগ্যবশত যুদ্ধ ইনভলভ হওয়ার পরেও এবং ইন্ডিয়ান বাহিনী আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার পরেও আমাদের যে শিক্ষা ছিল, ছোটকাল থেকে শিক্ষা যেটা ছিল আমার বাবা মার হাতে করি পেয়েছি। তারপরে ক্যাডেট কলেজে, তুমি জানো ক্যাডেট কলেজে শিক্ষা ছিল আমাদের, ইসলামেতে টিচার ছিল, আমাদের ইমাম সাহেব ছিলেন, তাদের হাতে করি। এবং আমি ব্যক্তিগতভাবে তুমি জানো সেই ক্যাডেট কলেজ থেকে ইমামতি করতাম এবং কোরআন তেলাওয়াতে রেসিটেশনে মোটামুটি প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে আসি, এবং সেই শিক্ষাটা পরবর্তীতে আমি বজায় রাখার চেষ্টা করেছি আর কি। পাকিস্তান মিলিটারি একাডেমি থাকাগুলো সেটা করেছি এবং পরবর্তী যুদ্ধক্ষেত্র করেছি। যে তবে একটা কথা সত্যি, যে সেটা হচ্ছে আমরা সব সময় সঠিকভাবে শুদ্ধভাবে যেভাবে করো সেভাবে পালন করতে পারি না। আমাদের অনেক সময় তোমার কাজা হয়ে গেছে, 2-3 ওয়াক্তের নামাজ একসাথে পড়ছি, which is of course permissible, that's not a problem. কিন্তু আমরা, আমার জানা মতে অধিকাংশই যারা আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আল্লাহর উপর আমার বিশ্বাসটা ছিল অগাধ। অধিকাংশ বলবো, 2-1 জন থাকতে পারে তার ব্যতিক্রম, অধিকাংশ কোন আল্লাহর উপরে বিশ্বাস এবং আল্লাহ যে নির্দেশ স্বেচ্ছায় অমান্য করে আমাদের মনে হয় এই সফলতা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। So আমার মনে হয় to answer your question be yes, we remain steadfast, but of course যেভাবে যে সঠিকভাবে যে সময় আমাদের সব আদেশ পালন করা সেটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। বাট আই থিঙ্ক আল্লাহ রহমান রহিম, আমরা যতটুকু করেছি আল্লাহ তাআলা নিশ্চয়ই ওটা বহুগুণে বৃদ্ধি করে আমাদের কবুল করে দেবেন। I hope that answered your question, and this we can talk in private. থ্যাংক ইউ মুদাসসির ভাই। আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা ডেইলি যখন মিশনে যেতেন, ইটস লাইক এ লাইফ এন্ড ডেথ, মানে আপনি তো জানেন না আজকে ফেরত আসবেন কিনা। প্রত্যেকটা, আমরা ডেইলি বাইরে যাওয়ার সময় দোয়া পড়ে যাই, বাট আপনি তো প্রত্যেকদিন মৃত্যুর মুখোমুখি হওয়ার মতন। তো এটা আমি নর্মালি আমাদের রিলিজিয়াসলি বলা হয় যে ডেইলি রাত্রে এই কথা মনে করবা যে আজকে শেষ দিন। আপনার কাছে জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আপনার ফিলিংস গুলো তো ওয়াজ মোর রিয়েল, তো তখন আপনার আসলে কিরকম লাগতো যে ডেইলি যে যেতেন, আপনি যখন ফেরত আসছেন ইটস এ নিউ লাইফ। তো রিলিজিয়াসে আপনি কোনো মিল পান বা would that inspire you differently? No, not differently, but then এটা কথা সত্যি কথা যে আমরা যেহেতু মেজরিটি মুসলিমই ছিলাম আমরা যখন যুদ্ধ করতাম, এবং আমাদের সাথে 2-1 জন হিন্দু বন্ধু ছিল যারা সহযোদ্ধা ছিল, এটা সত্যি কথা আর কি।
কিন্তু একটা জিনিস আই ক্যান টেল বিকজ আই ওয়াজ ভেরি ফরচুনেট, আমার যে কমান্ডিং অফিসার ছিল হি ওয়াজ এক্সট্রিমলি পায়াস পারসন, প্র্যাকটিসিং মুসলমান, যার নাম আমি উল্লেখ করেছি ব্রিগেডিয়ার আমিনুল হক, উনি ছিলেন, এবং আমাদের অন্যদের অফিসার তারাও মোটামুটি ইসলাম প্র্যাকটিসিং ইসলাম মুসলমান ছিল। বাট আই ওয়াজ ফরচুনেট বিকজ ব্রিগেডিয়ার আমিনুল হক, উনি, আমি, আমার অন্য অফিসাররা, আমরা যে কোনো যে কর্পোরেট শুরু করতে আল্লাহকে স্মরণ করে শুরু করতাম, ফিরত সে আল্লাহর করে আমরা শুকরিয়া আদায় করতাম। এটা আমাদের নিত্যদিনের ঘটনা ছিল ইনশাআল্লাহ। We tried to keep Allah and Sunnah, Quran and Sunnah as a constant companion. We tried to do that. Thank you, Muazzam. Thank you for finding out. Thank you. থ্যাংক ইউ মজিব ভাই। আমাদের নেক্সট প্রশ্ন এসছে, আই থিঙ্ক মিস্টার আক্তার মোহাম্মদ হাসান। আক্তার ভাই, প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম সোহেল, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ গো হেড। আসসালামু আলাইকুম সোহেল and Mudassir bhai. As always, I'm very proud to listen or see Mudassir bhai. আমার যে মনের যে বিক্ষুব্ধ চেতনা, সেটা থেকে মুদাসসির ভাই কিছু কিছু জিনিস আলাপ করেছেন, এবং আমি মনে করি বাংলাদেশ where we are now, এটার প্রধানত কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেখানে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল, এবং সেটা সব পলিটিক্যাল পার্টির সমন্বয়ে যুদ্ধটা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় এলেন তারা একক পার্টি আওয়ামী লীগ ক্ষমতায় এলেন, এবং পরবর্তীতে যারা সামরিক বাহিনীতে মুক্তিযুদ্ধে বিশিষ্ট ভূমিকা রেখে বিরাট সুনাম অর্জন করেছে, তাদের মধ্যে একটা উচ্চাভিলাষ সৃষ্টি হলো যে তারা ক্ষমতায় পৌঁছবে। কিন্তু ক্ষমতায় পৌঁছে তারা একটা শ্রেণী সৃষ্টি করলো যেটা আর্মি প্রিভিলেজ ক্লাস, এবং তার কারণে 14টা কারণ। একটা হলো একটা পার্টি এসে ক্ষমতা দখল করলো, আরেকটা হলো পরবর্তীতে যারা এলো তারা আর্মিকে পুষ্ট করে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকলো, এবং এগুলোই আমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো, আমি এটা এ ব্যাপারে মুদাসসির ভাই রিফ্লেকশন চাই, যে আর্মি মুক্তিযোদ্ধা বাহিনী যখন পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করে তখন মুক্তি বাহিনীর কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। ওসমানী সাহেব ছিল আমাদের প্রধান, কিন্তু সে ওই সারেন্ডারের সময় উপস্থিত ছিল না। সেটা আমাকে অনেক ক্ষুব্ধ করে, এখনো করে। এবং যে আমরা যখন কলেজে ফিরে গেলাম, ক্যাডেট কলেজে, তখন আমরা দেখলাম আমাদের সমস্ত আসবাবপত্র সবকিছু ইন্ডিয়ান আর্মি লুট করে নিয়ে গেছে, নিঃস্ব করে গেছে। তো এই জিনিসগুলো আজ এত বছর পরেও আমাদের মনকে ক্ষুব্ধ করে। আর মুদাসসির ভাই যেটা বলছেন প্রোটেস্ট করতে, বাংলাদেশের ডিজিটাল আইনের মাধ্যমে কেউ কি কোনো প্রোটেস্ট করে? সবাই তো ভীত সন্ত্রস্ত, কেউ তো মুখ খুলে কিছু বলে না। তো আপনি এ ব্যাপারে আমাকে আপনার রিফ্লেকশন বলেন। না, কিন্তু তোমার প্রশ্নটা কি আমাকে বলো, প্রশ্ন আমি ঠিক বুঝতে পারিনি, প্রশ্নটা কি? না, প্রশ্নটা হলো যে আপনি আপনার বক্তৃতায় অনেক জায়গায় উল্লেখ করেছেন যে আমরা কেন আমাদের আজকে এই দুরবস্থা, কিন্তু দুরবস্থার যে ভুল সেটা শুরু থেকেই। যেমন সবাই যুদ্ধ করলো কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হলো আওয়ামী লীগ সরকার, না, তারাই সব কৃতিত্ব নিয়ে সরকার চালালো। দ্যাট ইজ এ রং স্টেপ। আফটার দ্যাট যারা আর্মির উচ্চাভিলাষী যারা কু করে ক্ষমতায় এলো, তারাও আর্মিকে সন্তুষ্ট রাখলো, made them a privileged class of the country, and that is also responsible for our present situation. আর ইন্ডিয়ার কথা বললেন যে ইন্ডিয়ান আর্মি অনেক লুটপাট করেছে, সেটা তো আমরা স্বচক্ষেই দেখেছি আমাদের ক্যাডেট কলেজের অবস্থা থেকে। যে এগুলো আজকের আলোচনায় আমি জাস্ট উল্লেখ করছি যাতে সবাই এ সম্বন্ধে অবগত হয় এবং আপনার অপিনিয়নটাও আপনি ব্যক্ত করেন। না, কিন্তু তুমি আমাকে এটা প্রশ্নোত্তর পড়ো, তুমি প্রশ্ন করো, ইউ হ্যাভ টু গিভ মি স্পেসিফিক কোয়েশ্চেন। তুমি যে সিচুয়েশনটা বললে আক্তার, এটা আমরা সবাই জানি, এটা তো মিথ্যা না, তুমি যেমন সঠিক চিত্র তুলে ধরেছ। কিন্তু দুটা ব্যাপার, একটা হচ্ছে পলিটিক্স এর সাথে এই মুহূর্তে আমি পলিটিক্যাল বায়াস প্রস্তুত দ্যাট উই ক্যান ডু ওয়ান টু ওয়ান। দুই নম্বর হচ্ছে তুমি যে স্পেসিফিক কোশ্চেন করে আমাকে জেনে যে প্রশ্নের উত্তর তুমি খুঁজছো, তুমি জানো না,
আমার যদি সাধ্য হয় আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমি মনে করি প্রশ্ন উত্তর দেওয়া উচিত এবং করা সম্ভব, তাহলে বলতে গিভ মি স্পেসিফিক কোশ্চেন। তাহলে আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করি যে আজকের যে অবস্থা আমাদের দেশে, সেখানে আপনি বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করো, তো হাউ ডু আই প্রোটেস্ট if the digital black law everything is preventing me by for protesting? আমি যদিও বিদেশে থাকি, আপনি জানেন বিদেশে থেকেও কিছু বলা কতটা কঠিন, ভয় ভীতিতে সবাইকে বাঁচতে হয়, এখানে মানুষকে মনিটর করা হয়, আপনি জানেন সেটা? Mudassir bhai, I would like to interject a little bit here, if I may. I know Akhtar bhai has a very good question. কিছুদিন আগে আমাদের ক্যাডেট কলেজ মাশরুফ, ও যে মানে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে গেল, রাইট? ও কিন্তু পুলিশে চাকরি করে, and he wrote a kind of rebuttal about the police being like crime group and stuff like that. So I tried to call him and I sent him a text separately. যে তুমি একা তো কিছু চেঞ্জ করতে পারবে না তোমার আমাদের দেশের, তোমার সারাউন্ডিং, তুমি এবং তোমার সারাউন্ডিং তুমি যদি ভালো করতে পারো, যদি তুমি নিজে মানে অসৎ না হও, maybe the country will change gradually. And I mean, it is a very difficult thing. How Mudassir bhai is going to answer this question? It's a political thing. I mean, I don't think it's a situation then we can talk politics. But it is up to Mudassir bhai if you want to answer the question. Thank you. Akhtar, as I said, ঠিকই বলেছে, this is a political bias question, but then it could be a pertinent question. অনেকের মনে প্রশ্নটা জাগে, এটা সত্যি কথা আর কি। তবে আমি in one word যেটা বলতে সেটা হচ্ছে, it might sound very idealistic, তবে আমার মনে হয় যে it calls for more sacrifices. And yes, you might say যে ডিজিটাল আইন, এটা আইন সেটা আইন, সমনে কিছু কিছু আইন ছিল, এরশাদের সময় ছিল, বিল পারমিশন ছিল, এখনো আছে, সামনে এত হবে, কারণ আমাদের অন্যান্য দেশে, অশিক্ষিত দেশে এগুলো হতে থাকবে। আর আরেকটা কারণ, আমি কিছুদিন আগে বেশ একটা লেখা লিখেছিলাম, সেটা হচ্ছে why do Bengalis, particularly পূর্ব বাংলার লোকরা, why do we behave the way we behave? এটা একটা কারণ আমি নিজে যেটা বের করছি সেটা হচ্ছে, কিছু ব্রেন স্টর্মিং করে, সেটা হচ্ছে you must go to the history of Bengalis, particularly Bengali মুসলমান। আমরা যদি 700-800 বছর ইতিহাস যদি খুঁজে দেখি, তোমার দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, আবুল মুসার একটা বই আছে, এখানে সে উল্লেখ করেছেন, তো আরো অনেক জায়গায় লিখেছে, সেটা হচ্ছে আমরা কারা ছিলাম, মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল, আমরা কিন্তু যারা কনভার্টি মুসলমান যারা হয়েছি, যারা মুসলমান হয়েছে বাংলা, পূর্ব বাংলায়, তারা কিন্তু আপনার লোয়েস্ট কাস্টের থেকে আমরা কনভার্ট হয়েছি, আমরা কনভার্টি সব, এবং ব্রাহ্মণরা কখনো মুসলমান হয় নাই, আমরা যারা শূদ্র, মেথর, মুচি, ধোপা, তারাই কিন্তু মুসলমান হয়ে আজকে এসছে, এবং আমরা ছিলাম গোলাম, আমরা কিন্তু ধোপা, নাপিত, প্যাক, পিয়াদা, অফিস কাছারিতে ক্লার্ক, এই শ্রেণী পর্যায়ে ছিলাম। এবং স্বাধীনতা যুদ্ধটা আমার কাছে অনেকটা হইতেছে আলাউদ্দিনের প্রদীপ হিসেবে, lot of sacrifice was there, there's no doubt about it, but it is too soon, I would say too easy, in spite of all the sacrifices. Look at the sacrifice that has been done by Vietnam. কত বছরে তারা স্যাক্রিফাইস, হাউ মাচ হ্যাভ দে লস্ট। তো আমরা হয়েছে কি, ইয়েস, একটা পার্টিকুলার গ্রুপ তারা বেশি সাফার করেছে, বাট মেজরিটি সাফার করেছে। একটা গ্রুপ ছিল উইদাউট নেমিং দ্যাম টু সে, যারা স্বাধীনতা ফলটা ভোগ করেছে কিন্তু কোনো স্যাক্রিফাইস করেনি। দ্যাটস আনফরচুনেট পার্ট, এটা সত্যি কথা। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা আমি মনে করি আমাদের যেটা প্রয়োজন এই মুহূর্তে শুধু স্যাক্রিফাইস, এন্ড ইজিয়ার সেড দেন ডান, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট দেন আমরা যারা সত্যিকার দেশকে ভালোবাসি, আমাদের সেই স্পিরিটটা নিয়ে গিয়ে, টেক দ্য এক্সাম্পল, আমাদের কলেজে সেই ছেলেটা যে ফটোগ্রাফার, কি যেন নাম ওটা, শহীদ। Look at the sacrifice that he has made. Look at the sacrifice. আমাদের সামনে এক্সাম্পল আছে। He was tortured, I know of my first hand knowledge. He was physically tortured. এবং দেখো তার কি সাফারিং হয়েছে, but he didn't give up. He said nothing doing. I might end, but I'm not going to bend. I'm not going to break. তো এরকম এক্সাম্পল আমাদের, কারণ আমি কেন বলছি এই কথাগুলো, যে আমরা আজকে যেখানে সম্মত হয়েছি, আমাদের সবাই মোটামুটি বয়স পার হয়ে গেছে, ম্যাক্সিমাম, কিছু হয়তো আমাদের অনেক ছোট আছে আর কি, আমাদের যা পাবার আমরা পেয়ে গেছি, এর চেয়ে বেশি পাওয়ার আমাদের এই গরিব দেশের থেকে আমাদের আশা করা উচিত না। দিস ইজ দ্য টাইম ফর আস টু গিভ, এন্ড ইন দ্য প্রসেস উই মাইট হ্যাভ টু স্যাক্রিফাইস। দ্যাট ইজ দ্য ক্যাচ ওয়ার্ড। আমি দ্যাট ইজ দ্য ক্যাচ ওয়ার্ড। তুমি এখন বলছো, অনেকে আমাকে বলে যে এই অপোজিশন পার্টি লোকজনরা রাস্তায় নামে না কেন,
আমি রাস্তায় অনেক ভয়, কারণ গায়ে আঁচল লাগবে। তো গায়ে আঁচল যদি লাগে এই চিন্তা করে তো যুদ্ধ করা হয় না, তাহলে তো সবাই মারা যেত। যে আমি মরে যাবো, যুদ্ধ করতে যাবো কেন, দরকার নেই যুদ্ধ করা। তো nothing has been achieved in this world with a sacrifice. It requires, as I said, few generations to sacrifice. হ্যাঁ, এটা আছে। আমি করতে গিয়ে আমি তোমাকে একটা এক্সাম্পল বলে কথা বলি এই কথা। সরি, এটা বলা উচিত, একটু পলিটিক্যাল বায়াস হয়ে যায়। জেনারেল শফিউল্লাহ, হি ওয়াজ আওয়ার ফার্স্ট চিফ অফ স্টাফ। ইনসাইড স্টোরি বলতেছে একটা। আমি 77 একটা কোর্স করতে গিয়েছিলাম মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে গিয়েছিলাম। জোহর বাড়ি ছিল, ছুটির সময় কুয়ালালামপুরে গেলাম। জেনারেল শফি তখন হাই কমিশনার। তো ওনার হোটেলে যাওয়ার পর আমি কল করছি, আমি আসছি, আপনি দেখা করতে চাই। খুব গালাগালি করলেন, ওয়াই ইউ নিড দ্য হোটেল, কাম এন্ড স্টে উইথ মি। ওনার বাসায় ছিলাম। একদিন সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে বসছি, ডিনারের সময় ওনার টেবিল থেকে উঠেছি, উই আর ডিসকাসিং। তো আমি অনেকে মানে ওই স্টুপিডের মধ্যে যেরকম কথাবার্তা বলি আমি, সেগুলি বললেন, স্যার হোয়াট ইজ হ্যাপনিং ইন বাংলাদেশ, এই পর্যন্ত যা ঘটনা ঘটছে তার জন্য আপনি অনেকাংশে দায়ী। এন্ড হি ওয়াজ স্টান। কি বলতেছো তুমি? যে হ্যাঁ স্যার, আপনার বাসায় বসে আপনার দাওয়াতকে আমি আপনাকে বলতেছি। যে কেমন করে বলো? এমন স্যার, ইউ আর দ্য চিফ অফ স্টাফ, আর্মিতে ছিলেন আপনি। মুক্তিযুদ্ধের পরে আপনি জানেন অনেক বাহিনী সৃষ্টি হয়েছে, যে বাহিনীকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনীর লোকজন পায়ে বুট ছিল না, ইউনিফর্ম ছিল না, গোলাবারুদ ছিল না, কিন্তু আরেকটা প্যারালাল বাহিনী দাঁড় করিয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই সেকেন্ড লাইন অফ ডিফেন্স ফর দ্য পলিটিক্যাল তৈরি করেছে আমি মনে করি। তো আপনি এটা বন্ধ করেন। আপনি কেন বলেন গিয়ে যে আমাদের সেনাবাহিনীকে এটা দিতে হবে? এক। 2 নম্বর বলি যে ঘটনাটা হলো 75-এ, দুঃখজনক ঘটনা, সেই দুঃখজনক ঘটনার জন্য আপনিও দায়ী। And he was stunned. কি বলছো তুমি? How do you call me recruitment? I said yes. কারণ আমি যে আচরণটা কিছু আর্মি অফিসারদের সাথে করা হয়েছে, তোমরা হয়তো অনেকে জানো না, যে মেজর ডালিমের স্ত্রীকে ম্যান হ্যান্ডেল করেছিল একটা গ্যাদারিং এ বাই পলিটিক্যাল পিপল, and that was the perhaps the immediate cause for him to spring up. আমি বলছি, স্যার আমার ওয়াইফকে যদি এটা করা হয়তো, I would have shot him on the spot. No one is going to stand there. In public, she was manhandled. তো এই ঘটনা আপনি কোনো প্রতিবাদ করেন না, আপনি কিছু করেন না। You know what is the answer? He said, I have been removed. I said, fine. Your name would have been gone in golden letters in history. He was the chief who stood by his officers. আপনি কেন করলেন না? বলে যে আরো যে করতো আপনি সবাই করতো, কয়জন চিফকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে? আমি যতটুকু জানি, যে সময়কার বঙ্গবন্ধু কতটুকু জানি, ইফ টোল্ড, উনি যদি ওনার হি হ্যাড এ বিগ হার্ট, হি ইজ এ বিগ হার্ট, সত্যি যে যতই দোষারোপ করেন কেন, হি ওয়াজ রিয়েলি, হি লাভ দিস কান্ট্রি, হি লাভ দিস পিপল। এই জন্য অনেকে তার দোষারোপ করে মুক্তিযুদ্ধের ভিতরে যারা আছে তাদেরকে মাফ করে কেন দেওয়া হয়েছে, অনেক দাগি আসামি তিনি মাফ করে দিচ্ছেন। উনি কেউ যার সামনে থেকে মাফ চেন উনি মাফ করতে পারতেন না, বিকজ হি লাভ দেম অল। এন্ড ইউ নো, বঙ্গবন্ধুর কাহিনী অনেক জানি আমরা। হোয়াট ডিড হি ডু উইথ দ্য ইন্ডিয়ানস? ইন্ডিয়াতে যখন প্রথম নাম নেন উনি, তখন উনি প্রথম প্রশ্ন করেছেন, আমি জানতে চাই ইন্দিরা গান্ধীর কাছ থেকে ইন্ডিয়ান আর্মি কখন বাংলাদেশে মাটি থেকে সরে যাবে। He did that. And there are a lot of কাহিনী, OIC কনফারেন্সে তার মিটিং, he was a great leader. তা আমি জানি আপনি যদি গিয়ে বলতে আপনি, তাহলে আমার মনে হয় শুনতেন আজকে এই ঘটনাগুলি ঘটলো না, আপনি এই জন্য দায়ী। And he just remained, he kept quiet. তো ওই যে ঘটনা, কারণ এই যে মানুষের আমার চেয়ার, আমার ক্ষমতা, আমার গায়ে আঁচল লাগবে, এইগুলো ভয়গুলিকে আমরা করি না। আর একটা জিনিস কিছু আগে মুয়াজ্জিন যে কথাটা বললো, হায়াত মতো আল্লাহর হাতে, আমার রিজিক আল্লাহর হাতে। আমি যদি বিশ্বাস যদি করি, why should I be scared? আমি যে লেফটেন্যান্ট ঘোষে বাড়ি দিয়েছি, it was predestined. I'm not going to rise above that. And someone has made a general who is not what the general. It was predestined, you'll make a general. For reasons that best known to Allah subhanahu wa ta'ala. উনি জানেন। সবাই তো দেশের প্রাইম মিনিস্টার হয় না, সবাই জেনারেল হয় না, সবাই মন্ত্রী সেক্রেটারি হয় না। But everyone in his own ability, in his own domain, he should try and do the best. That's what we fail to do. তো এটা আমি যদি মনে করি যে আমি যেটা ঘটছে বাংলাদেশে সেগুলো সঠিক নয়, অন্যায়, আমার পক্ষ থেকে যতটুকু করা সেটা আমি করব। আমি যদি প্রতিবাদ করে করতে পারি বলে, আমি যদি ফিজিক্যাল থেকে করতে পারি, আমি যদি লেখনের মাধ্যমে কথা করতে পারবো। You know, some people say the French Revolution was won by pain, not by sword. Machiavelli did the most in the French Revolution. মানুষকে উদ্বুদ্ধ করা। তো আমরা এখানে থেকে মানুষকে উদ্বুদ্ধ করি লেখনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। You don't have to take up arms to fight against it. There are a lot of ways of skinning a cat. So আমার মনে সেইভাবে আমাদের করা উচিত। আমরা খুব তো অনেক কিছু, আমরা সবসময় আমরা খুব দিয়েছি, প্রত্যেক সরকার খুব দিয়েছি, কিন্তু কথা হচ্ছে প্রতিবাদ এবং প্রতিরোধ করা। যার আমার প্রতিবাদ রোধ করার সম্ভাবনা আছে, আমি প্রতিরোধ করবো।
যা প্রতিবাদ করার আমার ক্ষমতা আমি প্রতিবাদ করবো। That's how it should be done. Then only we can make change. I don't know, Akhtar, if I could, is it satisfied to some extent? Yes, you did, but my was your reflection. So I think I got some reflection from you. Thank you. Thank you, dear. Thank you, Thank dear. you, Mudassir. Akhtar bhai, thank you for your question. আমাদের কিছু কমেন্টস এবং কোয়েশ্চেন আছে এবং এরপরে আমরা ওপেন এবং রেকর্ডিং স্টপ হয়ে যাবে, তো তখন আপনারা আরো সুন্দর করে আলোচনা করতে পারবেন। সো আমি দুই একটা কমেন্ট পড়ছি, রিসেন্টলি এসছে। Mr. Shafiq, it says, this talk was too difficult to listen because it brought back so many memories, tears to eyes again and again. Thank you, Mudassir. I think that's Mr. Shafiq is his friend, and that's what he wrote. Shafiq, Dada? thank you so much. Thank you so much. The feeling is mutual. Those feeling is mutual. But then, if you enlighten all of us, you see, with some of your, you see, thoughtful question, I will be happy to answer. Try to answer at least. Sure. আমি একটু এরপরে আরো আলোচনা হবে। সো আমি আরেকটা Mr. Kamrul Hussain বলেছেন, son of Brigadier Aminul Haq is here. His name is Arif. So I'm not sure he is still here, but Mr. Arif, if you would like to speak a few words, please go ahead. You can unmute yourself. While you unmute yourself, I have few more things, which is Mr. Hassan from Dallas, Texas. He mentioned that the first country to recognize independence of Bangladesh was Bhutan, but I think you said it was some other, East Germany, then India, and in Wikipedia it says first is Bhutan, which is correct, then India, then probably East Germany. So I just wanted to clarify that, but anyway, the polling question, Bhutan was the first country who recognized Bangladesh as an independent country. That was correct. I just wanted to bring it for all of our record. And the next one is Mr. Main Hassan. He would like to speak a few words and his experience. So if Mr. Arif is here, can you kindly go ahead and unmute yourself? Are you here? Looks like he has left, Sohail. I'm very sorry that he had to leave. He's probably joining and it's at night, but No, Arif is in Dallas. He's in Texas. I know that. Brigadier Aminul Haq son. So he's Okay. not in Bangladesh. ও এখানে কাজ করে, এখানে চাকরি করে। Yeah, that's right. We want to recognize his dad too, and I think he also mentioned his name today. Yes, I did. I did. So we remember him. This session still being recorded. I would like to remind all of our guests that it will be shared in public media. আমি আবারও এটা রিপিট করছি because this is very important three-letter word, which is অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে at any cost, and change needs sacrifice. And third, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রাজনীতি নয়। মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স সবার প্রপার্টি, সবার অ্যাচিভমেন্ট। So with that, Mr. Main Hassan, please go ahead and unmute yourself. You wanted to share some thoughts. Please go ahead. আসসালামু আলাইকুম। মুদাসসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, মাইনুল চিনতে পেরেছেন? হ্যাঁ, খুব ভালো করে চিনতে পেরেছি। তোমার স্বাস্থ্য আরেকটু ভালো হয়ে গেছে। মুদাসসির ভাই, ঠান্ডার দেশে এসে তো ওই রকম না, ঠিক আছে। আর বয়সও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট সে ইট ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে বলো না। ঠিক আছে। সবাইকে আমি একটু বলতে চাই যে জেসকার ফার্স্ট লাইফ মেম্বার মুদাসসির ভাই। মুদাসসির ভাই, ইফ ইউ ক্যান রিমেম্বার, ম্যারি অ্যান্ডারসনে 1986 এ যে পিকনিকটা হয়েছিল in February, we had a very poor attendance. এক পর্যায়ে আমরা লাঞ্চে পরে ডিসিশন নিলাম যে জেসকা থাকবে কি থাকবে না। রাইট। তো যেহেতু আমাদের তখন ফান্ড ছিল না, লোকজনের তখন ইয়েও ছিল না, মানে এনথুজিয়াজম ছিল না জেসকা এসে ইয়ে করবে। বাট ওই দিনই আমরা ডিসিশন নিলাম যে লাইফ মেম্বার করে আমরা কিছু ফান্ড জেনারেট করবো। ইউ আর দ্য ফার্স্ট পারসন যে আপনি ভলান্টারিলি বলছেন যে মাইনুল, কালকে আমার অফিস থেকে এসে তুমি টাকা নিয়ে যাও লাইফ মেম্বারে। I went to your office, গুলিস্তান ভবনে,
যে আপনার ফার্স্ট ইয়ে নিয়ে আসলাম, এবং সবাইকে একটু রেকর্ডেড করতে চাই যে মুদাসসির ভাই জেসকার ফার্স্ট লাইফ মেম্বার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, আর স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে দু একটা মুদাসসির ভাই, আমার প্রত্যেকটা দিন আমি মনে করতে পারি 71 এর, কারণ হলো যে আমরা অনেক হয় না ছোটবেলায় ব্রেন অনেক শার্প থাকে, পরে ডাল হয়ে যায়, তো আমার মনে হয় ওইরকমই ছিল আর কি, মানে ফ্রম ডে ওয়ান থেকে। এবং আমরা ছিলাম খুলনা নিউজ প্রিন্ট মিলে, এবং খালিশপুর এটা হলো একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল যেখানে লেবার ছিল অনেক, এবং নিউজ প্রিন্টের ওই জায়গাটাই ছিল আপনার ওটাকে বলে হাউজিং সোসাইটি, যেখানে 65 এর ওয়ারের পরে বিহারিদেরকে সেটেল ডাউন করানো হয়। সো ওইখানে একটা অ্যান্টি পাকিস্তানি মেন্টালিটির লোকজন ছিল, প্লাস অ্যান্টি পাকিস্তানি মেন্টালিটি ছিল এই লেবার ইন্ডাস্ট্রিটা, যে ফ্যাক্টরিগুলা। এখানে অনেকগুলো জুট মিল, 11টা জুট মিল, এখানে খুলনা হার্ডবোর্ড মিল ছিল, খুলনা নিউজ প্রিন্ট মিল ছিল। তো আমার বাবা, একটু বলি যে একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে যাই, যে উনি কিন্তু সারা জীবন মুসলিম লীগ করছেন, মানে মুসলিম লীগ করছেন, সাপোর্ট করছেন। হি ওয়াজ ইন এয়ারফোর্স, হি জয়েন্ড ইন রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স 1944 এর দিকে, জাস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে, বিকজ হি ওয়াজ রাস্টিকেটেড ফ্রম দি কলেজ। উনি বেল কলেজে ছিলেন, ভর্তি হয়েছিলেন। তো গরু ওইখানে মুসলিম হোস্টেল ছিল একটা, মুসলিম হোস্টেলে গরু জবাই করছিলেন, এই জন্য ওনাকে বেল কলেজ থেকে রাস্টিকেট করা হয়। তো ফাইন্ডিং নো আদার ওয়ে, তখন রিক্রুটমেন্ট হচ্ছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সে, এটা কলকাতাতে। মাই ফাদার ওয়েন্ট টু ক্যালকাটা, অ্যান্ড প্রথম দিন ইন্টারভিউ দিয়ে আন্ডারওয়েট ছেলে, পরের দিন আবার গেছেন ডাবের পানি টানি খেয়ে, অ্যান্ড হি ওয়াজ সিলেক্টেড। তো এটা বলতে চাচ্ছি যে হিন্দুদের একটা সবসময় মুসলমানদের প্রতি, তদানীন্তন নিজ পাকিস্তান মুসলমানদের প্রতি খুব ক্ষোভ ছিল, যে আমরা কোনোভাবে যে মুসলমানরা যেন কোনো কিছুতে না পায়। তো এটা যার জন্য মুসলমান যারা ছিল, স্পেশালি খুলনার কথা বলি, 1947-এ পার্টিশনের পরে 24 ঘন্টা কিন্তু খুলনা ওয়াজ আন্ডার ইন্ডিয়া, কলকাতা পার্ট ছিল, এবং সবুর খান এটাকে ইস্ট পাকিস্তানের ভিতরে আনছে। ওই একই রাতে গ্রামে যত লোকজন ছিল সবাইকে মাথায় টুপি পরায় খুলনা শহরে নিয়ে আসছে, এবং বাই সিইং দ্য টুপি, খুলনা ওয়াজ গিভেন টেকেন ইনটু দি ইস্ট পাকিস্তান। তো যার জন্য খুলনাতে সবসময় একটা মুসলিম লীগের ইয়ে ছিল, মানে মুসলিম সবুর খানের সেন্টিমেন্ট ছিল। তারপরেও স্বাধীনতা যুদ্ধ যখন স্টার্ট হয়েছে, তখন কিন্তু যে যার মতন করে যুদ্ধ করেছে। 71-এর 27শে মার্চ খালিশপুর অ্যাটাক হয়, যেখানে 7 জন পাকিস্তান আর্মি অফিসারকে মারা হয়, এবং তার যেটার অ্যাম্বুশ, যেটা প্ল্যানিং করা ছিল আমার বাবার, এবং ওই দিনই আমার বাবার এগেনস্টে আপনার বডি ওয়ারেন্ট বের হয়। তো হি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি, এবং পাকিস্তানে চলে যায়, ইন্ডিয়াতে চলে যায়, এবং উনি 9 নম্বর সেক্টরে মেজর জলিলের আন্ডারে ইয়ে করছেন। তকিপুরে হি ওয়াজ দ্য ক্যাম্প কমান্ডার ইন তকিপুর, এবং এটা বলা হয় যে ওই সময় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন। হি জয়েন্ড ইন দ্য লিবারেশন ওয়ার এট দ্য এজ অফ 55। আমরা খুলনাতে রয়ে গেছিলাম, কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতাম। তারপরে ঘটনাগুলো এরপরে যদি সুযোগ হয় বলবো। আর পরে অনেক ঘটনা আছে, যেমন ফায়ারিং স্কোয়াড থেকে আমাকে একজন বাঁচিয়ে নিয়ে এসছে, লঞ্চের থেকে নামিয়ে নিয়ে এসছে। মোংলার থেকে আমি আসছি ইন দ্য মান্থ অফ মে, এন্ড মে বিগিনিং অফ জুন। বাবাকে জানতাম না কোথায় গেছেন, আমরা বাবা আমাদেরকে না বলেই চলে গেছেন যুদ্ধে। তো আমি আমার গ্রামের বাড়ি হলো মোংলাতে, তো আমি প্রত্যেক মাসে 1-2 বার করে যেতাম মোংলা পোর্টে দাদার কাছে খোঁজ নিতে, যে আব্বা আসছে কিনা। যে যথারীতি না ফিরে চলে আসতাম। একটা মাত্র লঞ্চ চলতো তখন, মোংলা থেকে খুলনায় আসতো, এটা ভোর রাতে ছাড়তো 4টার দিকে। এবং এখন যেখানে মোংলা পোর্টে জেটিটা হয়েছে, এটাকে বলে বানিসান্থা, যেটা ওইখানে ভোর 4টার দিকে যখন লঞ্চ ছাড়ে তখন কিন্তু অন্ধকার থাকে। 5টার দিকে যখন ওই জায়গাটা আসছে, তখন নেভির চেকপোস্ট ছিল, ওরা সার্চ লাইট দিয়ে ইয়ে করে লঞ্চটাকে থামিয়েছে, এবং লঞ্চে নেভির
সিপাহীরা উঠে বলছে দে ওয়ার লুকিং ফর ডান্ডি কার্ড, আইডেন্টি কার্ড বলতো না, ডান্ডি কার্ড। তো ডান্ডি কার্ড যাদের ছিল না তাদের সবাইকে চরে নামিয়ে ফেললো, তার মধ্যে আমিও ছিলাম, মানে আমার ডান্ডি কার্ড ছিল না, তো আমি ছোট মানুষ তখন। মুদাসসির ভাই তখন একজন অবাঙালি বিহারি ইয়ে থেকে লঞ্চ থেকে নেমে এসে আমাকে কানে কানে এসে বলছে কি, তুমি সাইদ সাহেব কা বেটা, মানে আব্বার নাম হলো আবু সাইদ, তো আব্বাকে চিনে এবং আমার বাবার সাথে চেহারার সাথে আমার অনেক মিল আছে। আমি বললাম জি। তো ওই অবাঙালি আমার হাত ধরে লঞ্চে টেনে এনে ওই আর্মি নেভির অফিসারকে বললো কি যে ইয়ে মেরা বেটা হয়, নিয়ে চলে আসলো, লঞ্চ ছেড়ে দিল। লঞ্চ যখন মাঝ নদীতে আসলো তখন ওই 20 থেকে 22 জন ছিল ইয়েতে চরে, সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেললো। তো যখন ব্রাশ ফায়ার মারছে তখন আমার মনে হলো যে আই কুড বি ওয়ান অফ দেম, যদি এই লোকটা আমাকে না বাঁচাতো। তো তখন আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধের সময় অনেকে অনেক রকম ডিসিশন নিয়েছে যেটা হয়তো তার পক্ষে নেওয়া সম্ভব ছিল না। অনেকে ভাবছে যুদ্ধে যদি যাই আমি দেশদ্রোহী হতে পারি যদি স্বাধীনতা না হয়। আবার যদি যুদ্ধে যারা গেছে তারা অনেক রিস্ক নিয়ে গেছে, তাদের ফ্যামিলিকে বিভিন্ন জায়গায় ফেলে রেখে গেছে, জানে না কি হচ্ছে ফ্যামিলি। তো এরকম মিক্সড ফিলিংস সবারই আছে। আমি একসাথে মুদাসসির ভাইয়ের সাথে আমি একদম ইয়ে করে বলি যে স্বাধীনতা যুদ্ধটা সবার জন্য ছিল, এটা কোনো দলের না, কোনো ব্যক্তির না। এটা যদি না হতো তাহলে এত 9 মাসে স্বাধীন হতো না। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। Thank you, Mr. Can I take a minute to just make some comments? সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে 47 সনের পূর্বে জি এবং অব্যবহিত পরে বেশ কিছুদিন ধরে আমাদের পূর্বপুরুষ সবাই কিন্তু মুসলিম লীগ করতো, এবং কিন্তু তাদের মধ্যে মেজরিটি কিন্তু স্বাধীনতা পরে যখন আওয়ামী লীগের মুভমেন্ট শুরু হয়ে গেল তখন আওয়ামী লীগে জয়েন করে, স্বাভাবিক। তো সুতরাং এটা কোনো দোষণীয় নয় যে আমার পূর্বপুরুষ মুসলিম ছিল। না 2 নম্বর হচ্ছে, আমি বলি 2 নম্বর হচ্ছে, আরো অনেকে প্রশ্ন করা আছে, আমি খুব তাড়াতাড়ি। 2 নম্বর হচ্ছে, আই নো অফ মেনি মুসলিম লিগার্স, মেনি সো কল শান্তি কমিটি চেয়ারম্যান, আমি নাম বলবো না, অনেকে আমাদের ক্ষিপ্র হয়ে যেতে পারে, আমাকে তো রাজাকার বলে আখ্যায়িত করতে পারে, কারণ এই দেশে অনেক ক্ষেত্রে অনেক পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে রাজা বলে আখ্যায়িত করা হয়েছে, তোমরা সবাই জানো, এটা দুঃখজনক সেটা করা হয়েছে, মতের অমিল না হলে তা হয়। কিন্তু আমি জানি অনেক পিস কমিটি চেয়ারম্যান, অনেক তথাকথিত রাজাকার যারা আছে তারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, এরকম ঘটনা অনেক অনেক আছে। বিকজ ওই একটা কথা, ওই তুমি যেটা কারেক্টলি বলেছো, সেটা হচ্ছে নেপোলিয়ান ব্যাটল অফ ওয়াটারলুতে হারার পরে উনি একটা উক্তি করেছেন, যেটা অনেক জায়গায় কোট করি, সেটা হচ্ছে এই, victory does not decide which side is right, it only tells you who was luckier. তো সুতরাং you use it very correctly. আমরা যদি আজকে যে যদি স্বাধীন না হতো তাহলে we have been দেশদ্রোহী এবং fought and hanged and killed, and Pakistan would have been on the right side. সুতরাং একটা লোককে তার আইডিওলজি তার চিন্তাধারা তাকে কন্ডেম করা যায় না। You have to wait and see whether his ideology is right or wrong. এখন আমরা আমাদের এই পরিণত বয়সে আমরা বুঝতে শিখি, জানতে শিখি। ছোটকালে যখন অল্প বয়স ছিল লাফিয়ে লেফে অনেক কিছু কাজ করেছি, এখন তোমরা বুঝি এটা। সুতরাং ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এরকম প্রচুর ঘটনা আছে, বাট আই সেলিউট ইউ ফর হু ইউ আর বিকজ অফ ইউর ফাদার। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস এক্সাম্পল। থ্যাংক ইউ। Okay, so help you. Thank you, Mr. Main Hassan, for sharing your experience with us. Looks like we need to have another session to hear all these stories. It's amazing stories. Probably, yes. You know, there are a lot of stories. Yeah, Sohail. It's getting longer. So, looks like at this point nobody has any formal questions. So what we do is basically we stop the recording. And Masood, sure, just a second. So what we do is we stop the recording and then we stop sharing, so you can talk one-on-one, but that session is not going to be recorded, and you can talk out loud whatever you would like to, because that part is not part of being shared in the social media. Now that said, I think Mr. Mansoor Ahmed, he unmuted himself. Did you have any questions, sir? Ji, Assalamu alaikum. Assalamu alaikum. Mudassir bhai, Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mudassir bhai, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, লাউড এন্ড ক্লিয়ার। ইয়া, আচ্ছা, মুদাসসির ভাই, আপনি থ্যাংক ইউ। আপনাকে বিশেষভাবে
বিকজ অনেকেই ফ্রিডম ফাইটে জয়েন করেছে, বাট পাকিস্তান থেকে পালিয়ে এসে মানে টেকিং দ্যাট এক্সট্রা স্টেপ, বুঝছেন না, দ্যাট ওয়াজ obviously something different. That means you are not forced, you are not compelled, you are not in a position যে আপনি বাংলাদেশে কোনো ক্যান্টনমেন্টে আছেন, either you have to die in Pakistan hand or you have to join. আপনার এরকম কোনো সিচুয়েশন ছিল না। এবং আপনার একটা বক্তৃতাতে কোর্স অফ ডিসকাশন আপনি বলেন 7ই মার্চের বক্তৃতা, শেখ মুজিবের সেই বক্তৃতাতে আপনাদেরকে অনেক করেছিল। এবং ওই 7ই মার্চ আমরা তখন বাংলাদেশে, আমরা তো তখন ইউ আন্ডারস্ট্যান্ড আমরা ক্লাস 10-এ পড়ি, ম্যাট্রিক দেব। তো আমি 24শে মার্চের রাতের কথা বলি, আমার ভাইটা এরা কিন্তু ওই 24শে মার্চের রাতেই বাংলাদেশ ঢাকা ছেড়ে চলে গেল যুদ্ধ করার জন্য। আমরা ইনফ্যাক্ট আমরা সন্ধ্যা 6টার সময় জানি টক্স স্ট্রেট আজকে অ্যাটাক হবে রাতে, 24 রাত 12টার পর অ্যাটাক হয়েছিল। তো আপনার বক্তৃতা এর মধ্যে আরেকটা জিনিস শুনলাম যে শেখ মুজিবের বক্তৃতা অবশ্যই ওয়াজ এ ইন্সপায়ারিং পয়েন্ট। এর মধ্যে আপনাকে আবার অ্যাড করলো শেখ মুজিব জিয়া রহমানের অ্যানাউন্সমেন্ট। মাই কোশ্চেন টু ইউ, জিয়া রহমানের অ্যানাউন্সমেন্টটা যদি না থাকতো, মানে বিং অ্যান আর্মি অফিসার, একটা খাকি পোশাক পরা লোক যদি অ্যানাউন্সমেন্ট না করতো, তাহলে আপনাদের ইন্সপিরেশন তখন কোথায় থাকতো জয়েন করার জন্য? মানে what would be your status, মানে as a whole I'm talking about the Bangladesh army যারাই জয়েন করেছিলেন তখন আপনাদের ইন্সপিরেশনটা কতখানি থাকতো? কারণ মোস্ট অফ দি পিপল যারা ছাত্র, যারা রাস্তায় মুভমেন্ট করেছে, তারা ওই শেখ মুজিবের বক্তৃতা বা দেশের ওই সেই জয়েন করেছে আর কি। এখানে বিফোর ইউ অ্যান্সার আই হ্যাভ ফিউ থিংস। সো আমরা জানি যে এখানে একটা political. No, it is up to next. Mudassir bhai, if you feel like you can skip the question too. Yes. So আমি একটু এখানে যেহেতু মডারেটর হিসাবে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে একটা গ্রে এরিয়া আছে যেটা নিয়ে আজকে বাংলাদেশ বিভক্ত। এবং নাম্বার 1 আর নাম্বার 2 উনি যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধে নিয়ে কোনো রাজনীতি নয়। এবং আমি মনে করি না, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি অন লাইভ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইভেন দো আমি তখন যুদ্ধ করিনি, সেটা হচ্ছে যে বাংলাদেশ আজকে হতো না যদি শেখ মুজিবুর রহমান যে স্টেপগুলো নিয়েছেন তিনি সেটা না নিতেন, এবং জিয়াউর রহমান যে স্টেপগুলো নিয়েছেন তিনি সেটা না নিতেন। সো আমি মনে করি এখানে কাউকে ফেলে কাউকে আমরা বেশি বড় করে বা ছোট করে দেখার কোনো প্রয়াস রয়েছে। এবং শুধু এই না, সারা বাংলাদেশের মানুষ যে যেভাবে পেরেছে সে সেভাবে হেল্প করেছে। আমরা এইখানে যেহেতু একটা গ্রে সিচুয়েশন আছে, এটা যদি মুদাসসির ভাই অ্যান্সার করতে চান ইটস ফাইন, আদারওয়াইজ উই ক্যান স্কিপ দ্যাট, বিকজ আমরা পলিটিক্যাল যে সিচুয়েশনটা এটা নিয়ে আমরা আজকে ডিসকাশনটা না, এটা মোর লাইক মুদাসসির ভাই এবং তার এক্সপেরিয়েন্স এবং রিলেটেড ব্যাপারে। প্লিজ মুদাসসির ভাই। Sohail, I'll go ahead and answer it. যে প্রশ্নটা পারা হয়েছে, I'll go ahead and say there's no problem in that. আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্বন্ধে আমার যে ফিলিং কিছুটা আমি প্রকাশ করেছি। He is a towering personality. He is one of the few statesmen that the world has seen. এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা অনস্বীকার্য আমি দৃঢ়ভাবে বলি আর কি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন শুরু না হলে স্বাধীনতা হয়তো আমরা পেতাম না। এটার মধ্যে আমার কোনো দ্বিধা নেই এর মধ্যে, এটা একটা কথা। কারণ আন্দোলন শুরুই হতো না, সে নেতৃত্ব পেতাম না আমরা। মানে পৃথিবীতে কোন জাতি শব্দ আছে, কিছু কিছু লোক তারা জেগে উঠে তারা নেতৃত্ব দেওয়ার জন্য। হি ওয়াজ ওয়ান অফ দেম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর তোমার প্রশ্নতে ডাইরেক্টলি চলে আসি, সেটা হচ্ছে if I say in one word, yes, even if I did not listen to the announcement স্বাধীনতা ঘোষণা, I would have joined the war. There's no doubt about it, because we have decided, আমরা শুনেছি তাদের হত্যাযোগ্য, তাদের কলঙ্কিত পদক্ষেপ, that also would have driven us out. But what has happened is মেজর জিয়ার অ্যানাউন্সমেন্টের পরে আমরা উৎসাহ আরো বেশি পেয়েছি, বেগবান হয়েছে আমাদের যাওয়াটা। আমাদের যে প্রতিজ্ঞাটা সিদ্ধান্ত আরো অটুট হয়েছে, আরো শক্ত হয়েছে, এটা সত্যি কথা। আর আরেকটা জিনিস, এটা আমি সোহেলের সাথে একেবারে একমত একটা কথা, সেটা হচ্ছে এই কাউকে খাটো করে কাউকে বড় করে নয়। আমি এই যেটা বলতেই চাচ্ছিলাম আমি ভুলে গেছি, সোহেল আমাকে মনে করে দিল। সেটা হচ্ছে আমাদের আরেকটা ব্যর্থতা হচ্ছে আমাদের বাঙালির ইতিহাসে, বাংলাদেশে এবং অনেক দেশে এটা হয়, সেটা হচ্ছে
সঠিক জায়গায় সঠিক লোকটাকে তাকে স্থান দেওয়া, তার স্বীকৃতি দেওয়া। আমাদের দেশে এরকম কীর্তি পুরুষ অনেক আছে, মৌলানা ভাসানী থেকে আরম্ভ করে সৌদওয়ার্দী, একে ফজলুল হক এবং অনেক লোক আছে যারা দেশের জন্য অবদান রেখেছে। সেই অবদান আমরা কোনো মাপকাঠি দিয়ে বিচার করতে পারি না, অনস্বীকার্যের মধ্যে শুধু। সুতরাং তাদেরকে যেখানে তাদের স্থানটা থাকে, কাউকে খাটো করে কাউকে টেনে নিয়ে না। জিয়া রহমানের অবদান তাকে দিতে হবে। এবং তার আমি তোমাদের আজকে বলি, আমি বড় করে বলছি না, আমি যেখানে সুযোগ পাই, আমাকে মাঝে মধ্যে সুযোগ হয় কথা বলার বিভিন্ন মঞ্চে, টেলিভিশনেও, আই ডু দিস ইন নো আনসার্টেন টার্মস, যে বঙ্গবন্ধুকে যেখানে রাখা উচিত তার অবদানের জন্য, তার সাথে সাথে তার যে ভুল ত্রুটি করেছি আমি নির্দ্বিধায় এগুলো পয়েন্ট আউট করি। দিস ইজ হোয়াট হি হ্যাজ ডান, দিস ইজ দ্য ফেলিয়ার দ্যাট হি হ্যাভ মেড। জিয়াউর রহমান একই অবস্থাতে আমি এক কথা বলি, what quality he had, his honesty, his reputation, but then he had done some, যেটা আমি এখানে উল্লেখ করতেছি, তোমরা সবাই জানো, হয়তো কন্ট্রিবিউশন করতে পারি, কিন্তু আমার মনে জীবনে যেগুলি ভুল করেছে নেই। কারণ মানুষ মাত্র হইতেছে ভুল হবে, দোষ যদি ভালো গুণ দেয় মানুষ, তো সেটা হবে। কিন্তু দ্য ক্যাচ বডি, যেটা সোহেল বললো ভেরি কারেক্টলি, ভেরি ম্যাচিউর স্টেটমেন্ট, প্লেস সামওয়ান ইন দ্য রাইট প্লেস দ্যাট হি হ্যাজ। যাকে যেখানে জন্য তাকে সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো, কল স্পেড ইজ স্পেড, দ্যাটস হোয়াট ইজ দ্য ক্যাচ ওয়ার্ড। তো তোমার আনসারে চলে আসি আবার, yes, I would have joined even if I did not hear the announcement of Zia Ahmed. There's no doubt about it. Thank you, dear. Thank you, Mudassir bhai. Thank you. আমার মনে হয় আমি আর কোনো প্রশ্ন দেখছি না। আমরা নেক্সট যেটা করব, আমি রেকর্ডিংটা স্টপ করে দেব, and then it would be a আড্ডা or hangout. Mudassir bhai, আপনার যদি সময় থাকে, then we'll request you to hang little more so that they can talk to you one-on-one, and it's a adda. So before that, there is another meeting, right? Yeah. Before that, what I would like to first, I would like to thank you to our guest speaker for today, Lieutenant Colonel retired Mudassir Hussain, for taking the time and share his experience, his beliefs with us. We are proud of you. We are delighted to have you among us, and we learned a lot from you today, hopefully most of us. Thank you to all our guests today who joined. Some of them left, some of them joined. So thank you all for joining today. আমি শুধু গর্বিত না, আমি আসলে সম্মানিত এবং অনুপ্রাণিত আজকে তোমাদের উপস্থিতি, তোমার কোশ্চেন। এবং আসলে সত্যি কথা একটা বলি, সেটা হচ্ছে আমার মনে হয় আমার ভিতরে হৃদয়ের মধ্যে মনে অনেক ভারটা কমে গেল। আই ফিল মাইসেলফ লাইটার দ্যান বিফোর। অনেক কিছু প্রকাশ করতে পেরেছি খোলা মনে। And I thank everybody for asking the question. আমি প্রথম তো বকবক করেছি অনেক নিজে, and I love the question answer session. I wish I could listen to more questions and share with you my views and your views. I stand educated. So সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা দুর্যোগে আল্লাহ আমাদের সবাইকে এই মহা দুর্যোগ থেকে মুক্ত করুক। এবং আমি এটা মনে করি, আমি ধর্মান্ধ নই, কিন্তু আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তার উপরে, আমি বিশ্বাস করি হিজ অমনি পাওয়ার, হিজ অমনি প্রেজেন্ট। এবং এমন এই মুহূর্তে আমাদের কাছে আল্লাহর কাছে আস্কিং ফরগিভনেস উইথ রিপেন্টেন্স, এটা সবচেয়ে বড় আমাদের কর্তব্য আর কি। বিকজ ইট ইজ প্রুভেন বিয়ন্ড ডাউট দিস ইজ গড সেন্ট। আমাদের অনেক ভুল ত্রুটির জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সায়েন্স যা কিছু বলুক, মেডিকেল সায়েন্স কিছু বলুক, এটা আমাদের রেকটিফাই করতে হবে। সো উই হ্যাভ টু অল ডাই, যেটা আমি কিছুদিন আগে বলেছি, কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তো লেট আস বি প্রিপেয়ার্ড, ভালো কাজ করব, দুনিয়া করব, সংসার করব, চাকরি বাকরি আয়োজন, কিন্তু ওয়ান থিং ইজ দ্য কনস্ট্যান্ট ফ্যাক্টর, মৃত্যু হবে, এবং মৃত্যু হলে আমাদের হিসাব দিতে হবে। সেই জন্য আর বি রেডি আজ দিস কোশ্চেন টু এভরি ওয়ান অফ আস, বিকজ আমি এই মুহূর্তে আজকে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে কোনো নিশ্চয়তা নাই, গেলে আমার হিসাব দিতে হবে। সো লেট আস বি এ গুড পারসন, যেটা আল্লাহ তাআলা কোরআন হচ্ছে বি এ সলে গুড পারসন, ভালো লোক আল্লাহ নিজ পানে, সেটা আমাদের ব্রত হোক। আমার সবার কাছ থেকে ক্ষমা চাওয়ার নিয়ম ভুল করেছি, এবং আমরা সামনের দিকে আল্লাহর নির্দিষ্ট চলতে পারি, সে আমাদের প্রার্থনা। সবাইকে ভালো থাকো, অনেক শুভেচ্ছা, পার্টিকুলারলি সোহেল তোমাকে ফর টেকিং ওয়ান্ডারফুলি, ইটস এন এক্সেলেন্ট ম্যানেজ এসি তোমার সেশন, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর কাবুল হাসানকে ধন্যবাদ জানাচ্ছি, যে ইনিশিয়েটিভ আমাকে বলেছিল প্রথম রাজি হয়নি, অনেকটা পরবর্তী রাজি হলাম। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, আই এনজয়েড এভরি বিট অফ ইট। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুদাসসির ভাই।